শেষ করছে। আমাদের পুজো এখনই নেয় না, পরে আর কি দেবে। আমার বাবা আসে না, আমার বাবাকে ফিরিয়ে দিন। আমাদের বাবাদের খুঁজে দিবে, খুঁজে না দিতে পারলো এটার বিচার করবে। আগামী দিনে যে সরকার আসবে সেই সরকার এই সব বিচারের দিকে লক্ষ্য রাখবেন। জুলাই শহীদ পরিবারের সম্মানে বিএনপির বিশেষ অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ। হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিতের তাগিদ খালেদা জিয়ার। সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশকে গড়বার, ঐক্য বজায় রাখতে হবে। রংপুর থেকে এনসিপির মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু। আবু সাইদের কবর জিয়ারত, বিচার, সংস্কার এবং সনদ ঘোষণার 3 দফা। আমাদের যেই দাবি ছিল যে বিচার, সংস্কার এবং নতুন সংবিধান, সেই 3টি দাবি আমি আজকে আবু সাইদের কবর থেকে পুনর্ব্যক্ত করছি। 36 দিনের জুলাই ক্যালেন্ডার প্রকাশ করল সরকার। স্বৈরাচার যেন মাথা চাড়া দিতে না পারে সেজন্য এই দিবস পালনের আহ্বান ডক্টর ইউনূসের। ইতিহাসের বাঁক বদলে দেয় 24 জুলাই। কোটা সংস্কারের দাবি পরিণতি পায় শেখ হাসিনার পতনে। বৈষম্যহীন সমাজ আর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অপেক্ষা। 2018 সালের নির্বাচন নিয়ে সাবেক সিইসি নুরুল হুদার স্বীকারোক্তিমূলক জবানবন্দি। সুষ্ঠু ভোট আয়োজনে প্রধান উপদেষ্টা এবং ইসির আন্তরিকতা নিয়ে প্রশ্ন নেই বললেন নাসির উদ্দিন। গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি প্রসিকিউশনের। সোমবার আসামি পক্ষের বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে: পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। গায়ের জোরে আসামিদের অব্যাহতি দিয়েছিল আওয়ামী লীগ সরকার, জানালেন চেয়ারম্যান। অনেকটা আমরা গায়ের জোরেই সেই মামলাটাকে বসিয়ে দিয়েছিলাম। এখন তদন্ত করতে গিয়ে যদি যাদের নাম আসবে, যদি আরও নাম আসে, তবে সেটাকে আমরা আমাদের মতো করে নেব। নতুন করে বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি করেছে শহীদদের আত্মত্যাগ। তাদের রাষ্ট্রীয় স্বীকৃতির পাশাপাশি হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ হারানো যাবে না। শহীদ পরিবারের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অযথা বিতর্ক বা কূটতর্কে সময়ক্ষেপণ না করার আহ্বান জানান। বলেন, সংস্কারের নানান প্রস্তাব ভালো হলেও তা বিদ্যমান বাস্তবতায় দেশের জন্য উপযোগী কিনা তা নিয়ে প্রশ্ন আছে। আমার ছেলেকে হারিয়ে একেবারে একা নিঃস্ব। আমার সন্তান হারানোর পর আমি ঘরে থাকতে পারি না। 2 মাসের বেশি 2023 সালের অক্টোবরের পরে চেম্বার বন্ধ রেখে পালিয়ে থাকতে হয়েছে। যেন অমানবিক নিপীড়ক এক রাষ্ট্র বাংলাদেশকে স্মরণ করল চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, যেখানে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে ঘিরে শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে শহীদ ও আহত পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল বিএনপি। দীর্ঘ 16 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নানান চড়াই উতরাই পেরোনো বিএনপি গুম খুনে হারিয়েছে তাঁর বহু নেতাকর্মীকে। 36 দিনের জুলাই অভ্যুত্থানে হতাহত ছাত্র জনতার নামের তালিকায়ও দীর্ঘ এই দলের কর্মী সমর্থক। তাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির টানা কর্মসূচির প্রথম দিনে সেই সব পরিবারের পাশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায়। প্রধান অতিথির ভিডিও বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বলেন, শহীদ পরিবারের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সুবিধা নিশ্চিত করতে হবে। গুম, খুন, বিচার, বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে। দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। বিএনপি চেয়ারপারসন আহ্বান জানান ঐক্য অটুট রাখার। আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার
তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। অনুষ্ঠানে উদ্বোধক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ৭১-এর মুক্তিযোদ্ধাদের মতো ২৪-এর স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার বীর যোদ্ধাদেরও বাংলাদেশ ভুলবে না। জবাবদিহিমূলক নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে লাখো শহীদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার মধ্য দিয়েই শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের এখনই সময়। তারেক রহমানের মতে, সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারকে ব্যস্ত রাখলে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার বঞ্চিত হবার শঙ্কা রয়েছে। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কি না, এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আরও একবার ভেবে দেখার জন্য আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বিনীত আহ্বান এবং অনুরোধ করব। নিত্য নতুন ইস্যু যদি আমরা সামনে নিয়ে আসতে থাকি, এর সুযোগে ষড়যন্ত্রকারীরা আবারও মাথা চাড়া দেওয়ার সুযোগ পাবে। কোন কোন ইস্যুতে অনৈক্য মনে হলেও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে বলে আশা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির ধারাবাহিক আন্দোলন কিংবা সংসদ বিলুপ্ত আর সরকার পদত্যাগের এক দফার আন্দোলন, সেসবই গণ অভ্যুত্থানের ক্ষেত্র তৈরি করেছে বলে মনে করছে বিএনপি। দলটি জানাচ্ছে, এই জুলাই গণ অভ্যুত্থানেই প্রায় ৭৩৪ জন নেতাকর্মী নিহত হয়েছে। আর বিগত ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুম খুনের শিকার প্রায় ২,০০০। বিএনপি সেই শহীদ আর নির্যাতিত পরিবারগুলোর পাশে থাকার বিষয়ে প্রতিশ্রুতিশীল। আগামী দিনে শহীদের স্বপ্ন আর তাদের প্রতি সম্মান দেখিয়ে গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের লক্ষ্যে দ্রুত সময়ে নির্বাচনের তাগিদ দিচ্ছে দলটি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। স্বজন হারানোদের আর্তনাদে আবেগ ঘন পরিবেশ তৈরি হয় বিএনপির জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক অভিযাত্রার আলোচনা সভায়। তারেক রহমানকে পেয়ে ফ্যাসিবাদীদের বিচার আর ভুক্তভোগীদের প্রতি রাষ্ট্রের অবহেলার কথা তুলে ধরেন শহীদ পরিবারের সদস্যরা। জুলাইয়ের প্রথম দিনে গণ অভ্যুত্থানের বীরদের যথাযোগ্য মর্যাদায় স্মরণ করে বিএনপি। দলটির নেতারা ঐক্য অটুট রেখে বীরদের রক্ত যেন বৃথা না যায় সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। বলেন, বিএনপি আগেই জুলাই সনদ দিয়েছে, এখন দায়িত্ব সরকারের। ফিরল জুলাই, ফিরেনি ১৬ পেরিয়ে ১৭ হওয়া আবদুল্লাহ বিন জাহিদ। ৫ আগস্ট বিমানবন্দরে স্বৈরতন্ত্রের বুলেটে বিদ্ধ হয়ে শহীদ হন ফাতেমাতুজ জোহরার বড় সন্তান। যাদের রক্ত দিয়ে আজকে এই দেশ গড়ছে, সেই সার্জিদ হাসনাতকে আমরা ১০০টা ফোন দিলেও তারা আমার ফোন রিসিভ করে না। রক্তস্নাত জুলাই অভ্যুত্থানে আবু সাইদ, ওয়াসিম ও মীর মুগ্ধদের আত্মদান এখনও দগদগে। ভুক্তভোগী সেই কয়েকশো পরিবারকে জুলাইয়ের প্রথম দিনে সম্মানিত করেছে বিএনপি। আগামী দিনে যে সরকার আসবে সেই সরকার এই সব বিচারের দিকে লক্ষ্য রাখবেন। সকল শহীদ পরিবারের প্রতি একটা সুদৃষ্ট থাকবে, এটা আমাদের দাবি। আমি মনে করেছিলাম যে আমার ছেলে একটা চলে গেছে, আমি আর ছেলে পাবো না। আমি এখন যদি ঢাকা শহর আছে আমার 50টা ছেলে হয়, আমি যদি কক্সবাজারে যাই 200 ছেলে হয়। স্বৈরতন্ত্রের অবসানের লড়াই ছিল গত 16 বছরের। অকাতরে জীবন বিলে দিতে হয় অসংখ্য বিএনপি নেতাকর্মীকে। এ যেমন বংশাল থানা ছাত্রদলের তৎকালীন সভাপতি পারভেজের মেয়ের অবুঝ মন এখনও খুঁজে বেড়ায় বাবার আদর। নিধি আলোয়ার মতো শিশুদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চীন মৈত্রী সম্মিলন কেন্দ্র। তারেক রহমান চাচু আমাদের বাবাদের খুঁজে দিবে, খুঁজে না দিতে পারলো এটার বিচার করবে। আমার বাবা আসে না, আমার বাবাকে ফিরিয়ে দিন। এমন ত্যাগ আর জীবনের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করলেন বিএনপি নেতারা। বিএনপিকে প্রতিপক্ষ ভেবে জাতির ভিতরে কোন রকম অনৈক্য সৃষ্টি করা যাবে না। কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রুজলে, সেই লেখা আমাদেরকে চিরদিন অন্তরে ধারণ করতে হবে। ভিন্নমত পোষণ করব, বহুমত পোষণ করব, কিন্তু আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একই রাস্তায় এগিয়ে যাব। জুলাই সনের প্রস্তাব তো আমরা অনেক আগে নিয়ে দিয়েছি সরকারকে, এখন সরকারের দায়িত্ব এটাকে চূড়ান্ত করা। স্বাধীনতা সার্বভৌমত্ব এই প্রশ্নে আমরা কখনো আপোষ করিনি, কোনোদিন করব না। সংস্কার ইস্যুতে বিএনপির সাথে মতবিরোধ থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। ভিন্ন ভিন্ন এজেন্ডা আছে, রাজনীতি আছে, বক্তব্য আছে,
কিন্তু ন্যূনতম জাতীয় ঐক্যের যে সেতুবন্ধন সেটা কোনোভাবেই যেন আমরা বিনষ্ট না করি। আমাদের ঐক্যের প্রতীক জুলাই, আমাদের রক্তের রং জুলাই, আমাদের গণতন্ত্রের স্বপ্নের নাম জুলাই। স্বাধীনতা, সার্বভৌমত্ব, আধিপত্যবাদ বিরোধী ঐক্যে সবাইকে আহ্বান জানায়। 5 আগস্ট পর্যন্ত জুলাই যোদ্ধাদের স্মরণে নানা ধরনের কর্মসূচি পালন করবে বিএনপি। কৃতজ্ঞ চিত্তে জুলাই যোদ্ধাদের স্মরণে রাখা সুর ছিল সবার কণ্ঠে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান শুধু সরকার পরিবর্তন নয়, বরং নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন। রংপুরে বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি। সেখানে নাহিদ ইসলাম বিচার, সংস্কার এবং জুলাই সনদ দ্রুত ঘোষণার দাবি জানান। বলেন, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে। জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের বিরচিত জীবনদানে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে ক্ষোভের আগুন। শিক্ষার্থীদের আন্দোলন রূপ নেয় ছাত্র জনতার সংগ্রামে। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়েই শুরু হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি। কবর জিয়ারত শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবি পুনর্ব্যক্ত করেন। জুলাই সনদ ও জুলাই ঘোষণা নিয়ে টালবাহনা শুরু হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সংবিধান বাতিল করে গণপরিষদ নির্বাচন দেয়া সহ নতুন বাংলাদেশ বিনির্মাণের দাবি জানান দলটির সদস্য সচিব আখতার হোসেন। যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে, আমরা স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা মনে করি এটা কেবল সরকার পতনের আন্দোলন ছিল না, এটি ছিল নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন। যতদিন পর্যন্ত না নতুন বন্দোবস্তের ভিত্তিতে, মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে, ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংগ্রাম অব্যাহত থাকবে। রংপুরের পীরগঞ্জ থেকে এনসিপির পদযাত্রা কর্মসূচির গাড়িবহর রওনা হয় গাইবান্ধার উদ্দেশ্যে। পথে পথে তাদের স্বাগত জানান নেতাকর্মী ও সাধারণ মানুষ। গাইবান্ধার সাদুল্লাপুর ও সদরের পৌর পার্কে হয় পথসভা। এরপর আবারও রংপুরে ফিরে আসে এনসিপির পদযাত্রা। বাংলাদেশের মানুষ তীব্রভাবে একটা পরিবর্তন চায়, তাদের কাছে শুধু একটা ভালো অপশন প্রয়োজন। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমাদের সর্বোচ্চটুকু দিয়ে লড়াই করব তাদের ওই ভালো অপশনটি হওয়ার। পর্যায়ক্রমে 64 জেলায় পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি। সরকার মাজহারুল মান্নান, যমুনা নিউজ, গাইবান্ধা। এদিকে আবু সাঈদকে হত্যার ঘটনায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সবাইকে আইনের আওতায় আনা এবং 16 জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস ঘোষণার দাবি জানিয়েছে তার পরিবার। সকালে রংপুরে নিজ বাড়িতে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম এবং বড় ভাই আবু হোসেন। মকবুল হোসেন বলেন, আবু সাঈদ হত্যাকাণ্ডে শুধু পুলিশ নয়, ছাত্রলীগ, আওয়ামী লীগ সহ দলটির বিভিন্ন সহযোগী সংগঠন এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর সহ যে সকল কর্মকর্তা কর্মচারী জড়িত ছিল। আবু সাঈদের মা বলেন, সমাজে যদি ধনী গরিবের বৈষম্য নিরসন না হয় তবে আবু সাঈদের রক্ত বৃথা যাবে। 16 জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস এবং জুলাইয়ের যে কোনো একদিনকে জুলাই শহীদ দিবস ঘোষণার দাবি পরিবারের। যারা অপরাধী, যারা ওই হত্যা করার জন্য জড়িত ছিল, তাদের ঘর সকলে আইনের আওতায় আনি সরকার যেন দ্রুতগতিতে বিচার করা হয়। আবু সাঈদের যে জন্য জীবনটা দিছে ওটা যেন বিতরণ জানে, এটাই সরকারের কাছে জানে। 16 জুলাই শহীদ আবু সাঈদ দিবস যেটা ঘোষণা করা হয়েছিল ওটা পুনর্বহাল করা হোক এবং জুলাই যে কোনো দিন জুলাই শহীদ দিবস পালন করা হোক। রাষ্ট্রকে জনগণের কাছে ফিরিয়ে দেয়াই ছিল জুলাই আন্দোলনের মর্মবাণী। গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বৈরাচার যেন আর মাথা চাড়া দিতে না পারে সেজন্য প্রতি বছর এই সময়টা উদযাপনের কথা জানান তিনি। বলেন, আগামীর পথ কঠিন, তবে সম্ভাবনাও রয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস।
বক্তব্যের শুরুতেই জুলাই আন্দোলন নিয়ে স্মৃতিচারণ করে বলেন, ২৪ জুলাইয়ের শিক্ষার্থীদের আন্দোলন ছিল অভূতপূর্ব। দেশবাসীকে মুক্তির স্বাদ দিয়েছিল ছাত্র জনতা। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এক অমোঘ ডাক। ডক্টর ইউনূস বলেন, জুলাই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেয়া। ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। প্রধান উপদেষ্টা বলেন, ১৬ বছর পর অভ্যুত্থানের মধ্য দিয়ে বিদ্রোহ ঘোষণা করা হয়েছিল, যে কারণে স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ। এখন লক্ষ্য নতুন রাষ্ট্র বিনির্মাণ। আমরা ১৬ বছর পরে বিরাট বিদ্রোহ ঘোষণা করেছিলাম যে অভ্যুত্থানের মাধ্যমে, এবং যে কারণে অভ্যুত্থান হয়েছিল তাৎক্ষণিক যেটা টার্গেট ছিল সেটা আমরা অর্জন করেছি, কিন্তু তার পেছনে ছিল একটা বিরাট স্বপ্ন, নতুন ভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ। প্রতি বছর এই সময়টাকে উদযাপন করার কথাও জানান প্রধান উপদেষ্টা। বলেন, এতে পরবর্তীতে আর কেউ স্বৈরাচার হওয়ার সাহস পাবে না। আমরা প্রতি বছর এটা করব, যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি। ১৬ বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়। মাসব্যাপী কর্মসূচি শুধু স্মরণীয় নয়, বরং নতুন শপথ বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাইয়ের ঐক্য যেন সুসংহত হয় সে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। সামনে পথ কঠিন, কিন্তু সম্ভাবনা রয়েছে বলেও জানান ডক্টর ইউনূস। বলেন, ইতিহাস সাক্ষী, জনগণ জেগে উঠলে কোনো শক্তি তা রুখে দিতে পারে না। আমাদের সামনের পথ অনেক কঠিন, কিন্তু মস্ত বড় সম্ভাবনাও আছে। জুলাই মাসকে গণ অভ্যুত্থানের পুনরুত্থান দিবস হিসেবে পালনের আহ্বান জানান ডক্টর ইউনূস। আসুন এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাস। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। যে স্বপ্ন আর সম্ভাবনায় রচিত হয়েছিল। রংপুরে এনসিপির পদযাত্রার সংবাদ সংগ্রহ করছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে এই মুহূর্তে। মাজহার, এনসিপির পদযাত্রা এখন কোথায় রয়েছে, একটু কর্মসূচি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। ফয়সাল, এই মুহূর্তে জুলাই যে এনসিপির যে জুলাই পদযাত্রাটি ছিল, সেই পদযাত্রাটি এনসিপির যিনি সদস্য সচিব জনাব আক্তার হোসেনের যে নির্বাচনী এলাকা পীরগাছা কাউনিয়া রংপুর ৪ আসন, সেটির মধ্যে কাউনিয়া বাস স্ট্যান্ডে এই মুহূর্তে অবস্থান করছে। এবং আমরা যদি আপনাদেরকে একটুখানি দেখাতে পারি যে এই বাস স্ট্যান্ডে বিপুল পরিমাণ মানুষ এই পথসভায় অংশ নিয়েছে। এখানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন দক্ষিণাঞ্চলের যে মুখ্য সমন্বয়ক জনাব হাসনাত আব্দুল্লাহ, এবং এখন আছেন এখানে সার্জিস আলম আছেন, যিনি উত্তরাঞ্চলের যিনি মুখ্য সমন্বয়ক আছেন, নাহিদ ইসলাম আহ্বায়ক সহ সামান্তা শারমিন কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন, ডাক্তার তাসলিম যারা বক্তব্য দিয়েছেন। তাদের বক্তব্য যে একটাই, যে বৈষম্যবিহীন যে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন এবং লড়াই করেছিলেন, সেই বৈষম্যবিহীন বাংলাদেশ গড়বার জন্য যে নয়া যে রাজনৈতিক বন্দোবস্ত করার কথা, সেই নয়া রাজনৈতিক বন্দোবস্তের জন্য তারা এসেছেন। এবং মাসব্যাপী তারা এই আন্দোলন, এই যে জুলাই যে পদযাত্রা আছে লাঞ্চ করবেন, মানুষের কাছে যাবেন, নিজেদের কথা বলবেন এবং মানুষের কথা শুনবেন। আমরা একটুখানি হাসনাত আব্দুল্লাহর কথা শোনাতে চাই, যদি হাসনাত আব্দুল্লাহর কথা। আপনাদের একজন এই ভূমিপুত্র রয়েছে, কখনো অন্যের সাথে আপোষ করে না। ধন্যবাদ মাজহারুল মান্নাকে। রংপুর থেকে এনসিপির পদযাত্রার কর্মসূচি জানাচ্ছিলেন তিনি। যে স্বপ্ন আর সম্ভাবনায় রচিত হয়েছিল ৩৬ জুলাই, এক বছরে সে পথে কতটা এগুলো বাংলাদেশ? বন্ধ হয়েছে বৈষম্য, মুক্তি পেয়েছে কথা বলার স্বাধীনতা, গণতন্ত্রই বা কতটুকু পুনঃপ্রতিষ্ঠিত হলো? সহকর্মী লামিয়া তিথি খুঁজেছেন এসব প্রশ্নের উত্তর, তুলে ধরেছেন ৩৬ জুলাইয়ের ইতিহাস। যেন 18-র কোটা আন্দোলন ফিরে আসে 24-এর পহেলা জুলাইতে। তপ্ত রোদে একদল শিক্ষার্থী ন্যায্যতার দাবি নিয়ে রাজু ভাস্কর্যের সামনে, স্লোগানে বারুদ কণ্ঠ, সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। শুরু হয় নতুন ইতিহাস নির্মাণের লড়াই।
কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের জন্য সরকারকে দেয়া হয় আলটিমেটাম। 3-4 তারিখ টানা কর্মসূচি থাকবে। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের নিয়ে কটূক্তি করে বসেন স্বয়ং শেখ হাসিনা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তীব্র ক্ষোভে ফেটে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই ক্ষোভ স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে যায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে। বন্দুকের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে শহীদ হন রংপুরের আবু সাইদ। রাষ্ট্রযন্ত্রের সীমাহীন দমন নিপীড়নের সাথে পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলে পড়ে ছাত্রলীগ। বন্ধ হয় ক্যাম্পাস, আসে হল ছাড়ার নির্দেশ। তবুও কিছু তরুণ চালিয়ে যায় আন্দোলন, প্রতিবাদে যোগ দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তীব্র আন্দোলনের মুখে আদালত থেকে 21 জুলাই রায় আসে কোটা সংস্কারের, কিন্তু তখনও থামেনি আইনশৃঙ্খলা বাহিনীর গুলি, হামলা আর গ্রেফতার। সরকারের চাপেও তাই আন্দোলন স্থগিতে রাজি হননি সমন্বয়করা। তুলে নেওয়া হয় তাদের 6 জনকে, বাকিরা ঘোষণা করেন 9 দফার। আন্দোলনে যোগ দিতে শুরু করে রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ। রেমিটেন্স বন্ধ করে প্রতিবাদে সামিল হন প্রবাসীরাও। 3 আগস্ট শুক্রবার ডাক আসে শহীদ মিনারে। সেদিন ঢাকার সব সড়ক মেশে স্মৃতির মিনারে। লাখো মানুষের জমায়েত থেকে ঘোষণা এলো 1 দফা। শেখ হাসিনাকে আর চায় না বাংলাদেশ। আমরা 1 দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। 1 দফার ঘোষণায় আরো ক্ষিপ্ত হয়ে ওঠে স্বৈরাচারের রেজিম। বাড়তে থাকে হত্যাযজ্ঞ, পুড়িয়ে ফেলা হয় মরদেহ। এর মাঝেই প্রথমে 6 আগস্ট, পরে 5 তারিখেই লং মার্চের কর্মসূচি দেন জুলাই যোদ্ধারা। রচিত হয় নতুন ইতিহাস, দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। শৃঙ্খল ভাঙার আনন্দে মেতে ওঠে গোটা দেশ। সেই আনন্দ আর ত্যাগের 1 বছরের মাথায় স্বপ্ন দেখা তরুণদের কাছে প্রশ্ন, কেমন আছে বাংলাদেশ? ফ্যাসিস্ট রাজনৈতিক দল, সেই দলকে আমরা উৎখাত করতে পেরেছি, ফলে আমাদের কিন্তু একটা ধাপ অর্জিত হয়েছে, কিন্তু দেশটাকে আবার নতুন করে গঠন করা সেই কাজটা বাকি। সেই জায়গায় অপ্রাপ্তি, সেই জায়গায় হতাশা। যেই চাওয়ার জায়গা থেকে এতগুলো মানুষ জীবন দিল, সেই জায়গায় যদি কম্প্রোমাইজ হন, সেটা যেই হোক, তাকে মানুষ প্রত্যাখ্যান করবে। এই পরিবর্তনগুলো মানুষ জীবন দিয়ে স্বাক্ষর করে রেখে গেছে, মানুষের রক্ত দ্বারা স্বাক্ষরিত। ফ্যাসিবাদী ব্যবস্থার পতনটা হবেই, এটা নিশ্চিত। কথা ছিল পরিবারতন্ত্র, স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে হবে সংস্কার, উন্নয়ন হবে সাধারণের জীবনমানের। সে প্রত্যাশা কতটা মিটেছে? বিপ্লবের পরে যে প্রত্যাশা থাকে, মানুষের ভিতরে ওই প্রত্যাশা ছিল, এবং 15 বছর, 16-17 বছরের তার যে ক্ষোভ, তার যে বঞ্চনা, বৈষম্য, সেটা সে দ্রুত তার সমাধানটা চেয়েছিল। তো সেই প্রত্যাশা তো আসলে পূরণ হয় নাই। বিভিন্ন ব্যক্তি কিংবা গোষ্ঠী স্বার্থের কারণে দেখা গেছে যে জুলাইয়ের অনেকগুলো কমিটমেন্ট কম্প্রোমাইজ হয়ে গিয়েছে। আমি মনে করি আমাদের এখনও সুযোগ আছে এবং ভবিষ্যতেও সুযোগ থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার এখানে দায় আছে। আমি এখনও মনে করি ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে আমরা তাকে যেই জায়গাটাকে প্রত্যাশা করি, তিনি ওই জায়গার প্রত্যাশা পূরণ করার চেষ্টা করছেন। তার সাথে উপদেষ্টা পরিষদে যারা আছেন, আমি আমার জায়গা থেকে মনে করি তারা হয়তো এই অভ্যুত্থানকে ধারণ করে, স্পিডকে ধারণ করে, কিন্তু ধারণ করা আর বাস্তবায়ন করার মধ্যে পার্থক্য রয়েছে। এই সেই রাজু ভাস্কর্য, যার পাদদেশ থেকে শুরু হয়েছিল ন্যায্যতার লড়াই। চলমান এ লড়াইয়ের আজ 1 বছর পূর্ণ হলো। দেশকে বদলে দেয়া ঐতিহাসিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল যে ছাত্ররা, তারা এখন নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে। জুলাই অভ্যুত্থান যেভাবে সমগ্র বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিল, সেই একতাকেই সম্বল করে দেশের মানুষ স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবে, এমন আশাতেই বুক বেঁধেছে সবাই। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। আমরা সবাই এখন জানি 36 জুলাই মানে কি, কিন্তু 365 দিন আগে যখন জুলাই শুরু হয়েছিল, তখন হয়তো কেউ ভাবতেও পারেনি অবাক বিস্ময়ে বদলে যাবে দেশের ইতিহাসের বাঁক। ছাত্র জনতার দাপটে দেশ ছেড়ে পালাতে বাধ্য হবেন প্রবল পরাক্রমশালী শেখ হাসিনা। আন্দোলনের গতি প্রকৃতি কিভাবে মোড় নিয়েছিল প্রতিদিন, আজ শুরুর দিনটির কথা তুলে ধরেছেন সহকর্মী আহমেদ রেজা।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল 2018 সালে। 72 সাল থেকে চলে আসা বৈষম্যমূলক পদ্ধতি সংস্কার চেয়ে ধারাবাহিকভাবে বিক্ষোভ ও মানববন্ধন করা হয় চাকরি প্রত্যাশী ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে। লাগাতার আন্দোলনে ক্ষুব্ধ ও বাধ্য হয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে 46 বছরের কোটা ব্যবস্থা বাতিল করে দেন শেখ হাসিনা। কোটা বাতিলের কয়েক বছর যেতে না যেতেই দুষ্টু বুদ্ধি মাথায় আসে তখনকার সরকারের। 24 সালের 5 জুন আবার বহাল করানো হয় আদালতের মাধ্যমে। এতে আবারও শুরু হয় তীব্র আন্দোলন। 30 জুন পর্যন্ত সরকারকে আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। চলতে থাকে আন্দোলনের প্রস্তুতি। জুনের সময়টাতেই আসলে কয়েকদিন আন্দোলন হলো, কোরবানির ঈদের বন্ধ ক্যাম্পাসে হয়ে গেছে। ঠিক সেই সময়টাতে আমরা সিদ্ধান্ত নিলাম গোটা দেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া, কলেজ পড়ুয়া শিক্ষার্থী যারা আছেন তাদেরকে আমরা এই আন্দোলনের সাথে যুক্ত করার একটা প্রক্রিয়া আমরা শুরু করব। সরকার কোটা বাতিলের পরিপত্র জারি করে। এটি পুনর্বহাল চেয়ে 1 জুলাই শুরু হয় ধারাবাহিক আন্দোলন। শিক্ষার্থীরা এক প্ল্যাটফর্মে গঠন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রথম দিন থেকেই তাদের সংবাদ প্রচারে গুরুত্ব দেয় যমুনা টেলিভিশন। মেধাবীরা হচ্ছে চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। আমরা আগামী 3 এবং 4 জুলাই একত্রে এই রাজু ভাস্কর্যে সবাই একত্রে। বৈষম্য বিরোধীর ব্যানারে গ্রন্থাগার থেকে মিছিল শুরু হয় বেলা 11টায়। রাজু ভাস্কর্যে জড়ো হয়ে আন্দোলন ও সমাবেশে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আহ্বান জানান 4 জুলাইয়ের মধ্যে চূড়ান্ত সুরাহার। 1 জুলাই থেকে একটা বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু করি। সেখান থেকে আমরা বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্য পর্যন্ত যাই। সেখানে আমরা দাঁড়িয়ে আমরা 2 দিন 3 দিনের একটা কর্মসূচি দিই। একই দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করেন ঢাকা আরিচা মহাসড়ক। এছাড়া জগন্নাথ, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ শুরু হয়। স্পষ্ট হতে থাকে তীব্রতার লক্ষণ। ওই টাইমে আমাদের একটা সুবিধা করেছিল যে শিক্ষকদের পেনশন যে স্কিম, ওই স্কিমটা বাতিল করার জন্য শিক্ষকরা আন্দোলন করছিল। ফলে যে শিক্ষার্থী যারা ছিল তারাও এই ক্লাস পরীক্ষার যে চাপ এটা ছিল না। ফলে বিশাল একটা সংখ্যক উপস্থিতি আমরা 1 জুলাই দেখতে পাই। এই আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ভাষাগত দিকটা, টার্মিনোলজি। সেক্ষেত্রে এই রাজনীতি বিমুখ যে মানুষগুলো রয়েছে তাদের ভাষাগত নতুনত্বটা আমরা সম্পৃক্ত করতে পারি। শিক্ষার্থীদের আন্দোলনে কিছুটা বাড়তি সুযোগ তৈরি করে পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে দেশের 39টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী সর্বাত্মক কর্মবিরতির কারণে। রাজু ভাস্কর্যের এই জায়গা থেকেই শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে। বিক্ষোভ প্রতিবাদে আহত নিহত হয়েছেন হাজারে হাজার, তবুও দমে যাননি। বিজয়ের বেশে উড়িয়েছেন বাংলাদেশ 2.0 এর পতাকা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। রাতের বাংলাদেশে এবার সময় হলো আরেকটা বিরতি। এর আমাদের সাথে থাকুন, একটু পরে ফিরছি। গণ অভ্যুত্থানের শুরুর মাস জুলাই জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন হাতে নিয়েছে মাসব্যাপী কর্মসূচি। 1 জুলাই দিনভর ছিল সেসব কর্মসূচি। রাজনৈতিক দল, ছাত্র জনতার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ঘোষণা আসে জুলাইয়ের স্মৃতি সংরক্ষণের। এই চেতনা সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন সবাই। ঢাকা মহানগর দক্ষিণ জামাতের আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদের জন্য দোয়ার আয়োজন। এতে দলের নায়েবে আমির বলেন, সংস্কার ও বিচার দৃশ্যমান না হওয়ায় অনেকে জুলাইয়ের সফলতা নিয়ে শঙ্কিত। স্বৈরাচারী মনোভাব পরিহার করে যদি আমরা একটি মুক্ত বাংলাদেশ করতে পারি তাহলে সকলের জন্য এখানে কল্যাণ হবে। জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির জুলাই গণ অভ্যুত্থানের 36 দিন উদযাপনের উদ্বোধনী সভায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, শহীদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসে সরকার জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। প্রয়োজনে আমরাও আবু সাইদ হব, আমরাও মুগ্ধ হব, আমরাও নাজমুল কাজীর মতো জীবন দেব। বাংলাদেশকে আর কখনো ফ্যাসিবাদের হাতে আমরা সমর্পিত হতে দেব না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজন ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। জুলাই আন্দোলনে আহত ও সমন্বয়ক সহ সকল অংশগ্রহণকারীর সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। ব্যক্তি, গোষ্ঠী ও সংগঠনগুলোর ভবিষ্যতে কোনো ধরনের আইনি হয়রানি বা বিচারের সম্মুখীন না হওয়ার জন্য সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন শীর্ষক আলোচনায় গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, ঐক্যমত্য কমিশনে বেশিরভাগ নেতাকর্মীদের মধ্যে এখন অনৈক্যের সুর। নাম ঐক্যমত্য কমিশন, কিন্তু সেখানের আলোচনায় বেশিরভাগ নেতৃবৃন্দ ব্যক্তিদের কণ্ঠে অনৈক্যের সুর।
জুলাই অভ্যুত্থানে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে গণসংহতি আন্দোলন ও তাদের বন্ধু প্রতিম সংগঠন। কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে প্রতীকী শ্রদ্ধা অর্পণ করে তারা। দলের প্রধান জোনায়েদ সাকি বলেন, দেশে বিশৃঙ্খলা করতে আওয়ামী লীগ গুপ্ত সন্ত্রাস চালাচ্ছে। ফ্যাসিস্ট শক্তি মনে করছে তাদেরকে ভয় দেখিয়ে থামিয়ে দেওয়া যাবে। আমরা বিশ্বাস করি এই সমস্ত অপতৎপরতা এদেরকে পরাজিত করে আমাদের অভ্যুত্থানের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। এদিকে জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে মাসব্যাপী 15 দফা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এছাড়া মার্চ ফর জুলাই রিভাইভস শিরোনামে জাতীয় প্রেসক্লাব থেকে শাহবাগ পর্যন্ত পদযাত্রা করেছে জুলাই ঐক্য। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সাবেক সিইসি নুরুল হুদা। মঙ্গলবার বিকেলে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালতে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে প্রহসনের নির্বাচন এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে রাজধানী শেরেবাংলা নগর থানার মামলায় 2 দফায় 8 দিনের রিমান্ডে ছিলেন সাবেক এই সিইসি। গত 22 জুন শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ এবং দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রকিবউদ্দিন আহমদ, কে এম নুরুল হুদা এবং কাজী হাবিবুল আউয়াল সহ 24 জনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। পরবর্তীতে গত 25 জুন এই মামলায় নতুন করে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা এবং অর্থ আত্মসাতের ধারা যুক্ত করা হয়। এদিকে স্বচ্ছ প্রক্রিয়ায় বর্তমান নির্বাচন কমিশন গঠিত হয়েছে, তাই কমিশন পুনর্গঠনের দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, কমিশন এখনও কোনো নির্বাচন করেনি, কোনো দলের পক্ষপাতিত্বও করেনি। এই সময় তিনি জানান, ফেব্রুয়ারি থেকে এপ্রিল টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা ও ইসির আন্তরিকতা প্রশ্নাতীত। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে কমিশন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরিতে রাজনৈতিক দলগুলোর উপর আস্থাশীল ইসি। আমরা কেউ এসে জোর করেছি, এই চেয়ারে বসে গেছি, উঠে এসে জুড়ে বসে নাই তো। প্রেসিডেন্ট আমাদের নিয়োগ দিয়ে গেছে এমন তো না। আমরা তো এই 5 আগস্টের পরে একটা সম্পূর্ণ একটা ট্রান্সপারেন্ট প্রসেসের মাধ্যমে আমরা নিয়োগপ্রাপ্ত। এখন নানাবিধ কথা এটা বলতেই পারে। গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 7 জুলাই। শেখ হাসিনাকে সব হত্যার নির্দেশদাতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে সহযোগী দেখিয়ে 5টি অভিযোগ আনা হয়েছে। আসামি পক্ষের আইনজীবী বলেছেন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক হয়নি, তাদের অব্যাহতি চাওয়া হবে। এদিন বিচার কাজ সরাসরি টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচার করে ট্রাইব্যুনাল। এর আগে সকালে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 12 মে তদন্ত সংস্থা শেখ হাসিনার এই মামলার প্রতিবেদনে প্রসিকিউশনে জমা দেয়া হয়। সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পক্ষে এরকম কোনো মামলা বাংলাদেশে, মানে শেখ হাসিনা বলতে চাচ্ছি যে আরও অন্য কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এরকম কোনো মামলা হয় নাই, এবং একটি কঠিন গুরুতর চার্জের মামলা। এই কঠিন গুরুতর চার্জের মামলা এই কারণে আমি সময় চেয়েছি, আমি পরিপূর্ণ প্রস্তুতি নিতে না পারার কারণে। গাজীপুরের কাপাসিয়ায় বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নানের বিরুদ্ধে। সকালে উপজেলার কড়িহাতা ইউনিয়নের বেহাইদুয়ার এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ নাইম। পরিবারের সদস্যরা জানায়, সকালে 15টি সিএনজিতে করে বেশ কয়েকজন নাইমদের বাড়িতে হামলা করে তাকে তুলে নিয়ে যায়। তারা সবাই হান্নানের অনুসারী। এরপর কুপিয়ে হত্যা করা হয় নাইমকে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি নিহতের পরিবারের। হান্নান সাহেবের ফুলা রিয়াজ হ্যার ইদাসে 15টা সেঞ্জি গেছে, আইনা বাইতে দইরা উড়াই আইনা আমার ফুলারে মাইরা ফালাই দিছে। বিএনপি নেতা রিয়াজের নাম বলছে, ওরা বলে সিআই দিছে, বইলা দিছে যে আমার বাসুটা মাইরা লাইতে। লাশ প্রশ্ন প্রেরণ করে দিছি, আর আমরা আসামিকে তো অভিযান অব্যাহত আছে, তারা আমাদের এখন অপেক্ষা আছে, দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেছে ছাত্র জনতা। মঙ্গলবার বিকেলে প্রায় 1.5 ঘন্টা রূপসা খান জাহান আলী সেতু টোল প্লাজায় এই কর্মসূচি পালন করা হয়। এতে খুলনার প্রবেশদ্বারে সৃষ্টি হয় তীব্র যানজট। এর আগে কেএমপি সদর দপ্তরে তালা মেরে সামনের খান জাহান আলী সড়ক অবরোধ করেন তারা। এ সময় বিক্ষোভকারীরা বলেন, নগরীতে বারবার খুনের মতো ঘটনা ঘটলেও কমিশনার জুলফিকার আলী নগরবাসীকে নিরাপত্তা দিচ্ছেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা তাদের। 25 জুন থেকে একই দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপির নেতাকর্মীরা নানা কর্মসূচি করে আসছে।
পদ্মা সেতুর পরামর্শক নিয়োগ নিয়ে অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। তদন্তের প্রাথমিক পর্যায়ে পিপিএ, পিপিআর, আর্থিক মূল্যায়ন পুনর্ব্যবহার না করা সহ নানা ক্ষেত্রে উঠে এসেছে ব্যত্যয়। দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, যথেষ্ট প্রমাণ থাকলেও গায়ের জোরে আওয়ামী লীগ সরকার আসামিদের অব্যাহতি দেয়। এদিকে এনবিআর এর আরও 5 কর্মকর্তা দুর্নীতি খতিয়ে দেখবে দুদক। পরিবর্তিত এই সময়ে এক যুগ আগে নিষ্পত্তি হওয়া পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে মামলা পুনরায় অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। দুদক চেয়ারম্যান জানান, সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, তৎকালীন প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদৌস সহ সংশ্লিষ্টদের নথি পর্যালোচনা শুরু হয়েছে। তৎকালীন কমিশনের কেউ জড়িত থাকলে তাও খতিয়ে দেখবে দুদক। এদিকে সাবেক রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম এবং তার স্বামীর বিরুদ্ধে 2000 কোটি টাকা পাচারের অভিযোগে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। তদন্ত করতে গিয়ে যদি যাদের নাম আসবে, যদি আরও নাম আসে, তো আমরা সেটাকে আমাদের মতো করে নেব। কমিশন এক ধরনের স্বাধীনতা ভোগ করে, এটা আমরা তার এক ধরনের ইমিউনিটিও থাকে, সেটা আমাদের বিবেচনায় আনতে হবে। তারপরেও আমরা চেষ্টা করব যদি কমিশনের হাতে কোনো ভ্রান্তি, ত্রুটি, ব্যত্যয় ঘটে থাকে সেটাকে শনাক্ত করতে। এই ছিল আমাদের রাতের বাংলাদেশের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।